শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু জেনারেল ওয়াকার অনেকটাই ভারতপন্থী। এদিকে এবার শেখ হাসিনার কপাল খুলে সেনাপ্রধান রাশিয়া গিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়াতে হাজার হাজার সৈন্য নিয়ে বাংলাদেশে ঢুকবে এবং সবাইকে শেষ করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। বিস্তারিত থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে। সম্মানিত দর্শক, অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে। কারণ শেখ হাসিনার কোনো একটা বক্তব্যের মধ্যে আমি কথাগুলো শুনছিলাম, হয়তো বা আপনারাও শুনছেন, যে তিনি প্রায়ই বলতেন যে তারা আবার চেষ্টা করতেছে এই বাঙালি জাতিকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করার জন্য। তা বৈষম্যটা কারা সৃষ্টি করছে? বৈষম্যহীনে নামে বৈষম্য সৃষ্টি করে আর মানুষ হত্যা করে আওয়ামী লীগকে শেষ করবে। ছাত্রলীগ ব্যান্ড, আওয়ামী লীগকে ব্যান্ড করতে হবে। কেন? আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? রাষ্ট্রের প্রত্যক্ষ মদদের রাষ্ট্র স্বীকৃত ডাকাত দলের নাম হচ্ছে সাধারণ ছাত্র জনতা। তো 7 মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং তাদের নেতাদের ঘরবাড়িতে মব সৃষ্টি করে হামলা চালানো হচ্ছে। আসলে ভাই মাস্টারমাইন্ড বা গুজব, বাটপার, দুর্নীতি, তারপর হচ্ছে আর কি বলা যায় এদেরকে, তাও আবার সরকারের আপনার কি প্রেস সচিব হয়ে কল্পনা করা যায় এগুলা? বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ, সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি। আর এই তিনিটি হলেন শেখ হাসিনা। গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি। এবং ইন্ডিয়ান আর্মি জবাব দিয়েছে, জবাবি কারবাই হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, সেটা পরিষ্কার জানানো হয়েছে। এই বাংলাদেশ মাটিতে আপনি যেটা দেখালেন, এটাই তো পাকিস্তান করতে চাইছিল। আর ওয়াকুরুজ্জামান রেসপন্সিবল। ওয়াকুরুজ্জামানের পরিবারটা দেখুন আপনি, ওয়াকুরুজ্জামানের পরিবার দেখা। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেনাবাহিনী এখন কি করছে এই প্রসঙ্গটি নিয়ে এক কথায় যদি উত্তর দেই, সেনাবাহিনী এখন কি করছে? সেনাবাহিনী স্বাভাবিক যে কর্ম করার, তাদের নিজেদের যে কর্ম করার, সেই নিজেদের রুটিন কর্মই করছে। সেনাবাহিনী দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না, বা সেনাবাহিনী ক্ষমতা নেবার ষড়যন্ত্র করছে না, সেনাবাহিনী অভ্যন্তরে অভ্যুত্থান পরিকল্পনা করছে না, কিচ্ছু করছে না। এই মুহূর্তে আমরা যে মুহূর্তে কথা বলছি, সেই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাশিয়া সফররত আছেন। 6 তারিখ ভোরবেলা তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং 12 তারিখ তিনি দেশে ফিরবেন। অর্থাৎ 1 সপ্তাহের জন্য তিনি বাহিরে আছেন এবং তার যে বাহিনী, তার নেতৃত্বের যে বাহিনী, সেই বাহিনী স্বাভাবিক কাজকর্ম করছে। আজকে প্রশ্ন আসছে যে সেনাবাহিনী এখন কি করছে, এটি কেন? ঠিক কদিন আগেও একটা উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল রোজার মাসে, ঈদের কদিন আগে, যে সেনাবাহিনী আসলে কি করবে। এবং এই পরিস্থিতিটা এমনই ঘটানো হয়েছিল, এই যে বর্তমান যে সরকার, এই সরকারের ভেতরে উপদেষ্টা পর্যন্ত, একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া পর্যন্ত সেনা প্রধানকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন। অনেক কথা আড়ালে, রাষ্ট্রের প্রয়োজনে আড়ালে হয়, অনেক গোপনীয়তা রক্ষা করতে হয়। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া গোপনীয়তার শপথ নিয়েও সেই শপথ ভঙ্গ করে বলে দিয়েছেন যে সেনাপ্রধান মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে চাননি। এটি একটি শপথ ভঙ্গ। আরেকজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানকে নিয়ে একটা বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন বিষয়ে, আপনারা সেটি জানেন। সেই সময়টিতে দেশে একটা বেশ উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল এবং কোনো মহল থেকে সেনাবাহিনীকে আরো উত্তপ্ত করবার মতো পরিবেশ তৈরি হয়েছিল এবং কেউ ধারণা করছিল, বলা বলি করছিল, আলাপ আলোচনা করছিল যে
সরকার পরিবর্তন হয়ে যাবে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে। কিন্তু সকল আলোচনা, সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে সেনাবাহিনী কিন্তু সেই সময়ও ক্ষমতায় নেয়নি। দেশের মানুষও কিন্তু প্রত্যাশিত ছিল দেশের মানুষের কাছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এবার, কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নেয়নি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দ্বিতীয়বারের মতো নির্মোহ পরিচয় দিলেন। সাধারণত আমাদের মতো এসব দেশে, তৃতীয় বিশ্বের এই যে অনুন্নত দেশগুলোতে কি ঘটে, এরকম নির্মোহ সেনাপ্রধান পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। এই যে আমি নির্মোহ কেন বলছি, আমি জেনারেল ওয়াকারুজ্জামানের কেন প্রশংসা করি, 5 আগস্ট সময়ে যে পরিস্থিতিটি ঘটেছিল, পরিস্থিতি সেনাবাহিনী তৈরি করেনি, পরিস্থিতি দেশের রাজনৈতিক কিংবা আরও কিছু এলিমেন্ট মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছিল। সেই পরিস্থিতির কারণে তৎকালীন সরকারের পতন হয়, সরকারকে বিদায় নিতে হয়, সরকার প্রধান নিরাপদ আশ্রয় নিতে হয়। সেনাবাহিনী সেই সময় যদি চাইতো নিজে দেশে সামরিক শাসন জারি করতে পারত, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিজেকে ঘোষণা করতে পারতেন। আমরা অতীতে যেমনটা দেখেছি জিয়াউর রহমান কিংবা হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রে, সেই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান নির্মোহ প্রথম পরিচয় দিয়েছেন 5 আগস্ট সময়কালে, দ্বিতীয় পরিচয় দিলেন এই রোজার মধ্যভাগে এই সেনাবাহিনীকে নিয়ে যেভাবে বিতর্কিত কর্মকাণ্ড করা হলো, বিতর্কিত মন্তব্য করা হলো। একজন তো রীতিমতো ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার হুমকি দিয়েছিলেন 5 আগস্ট সময়কালে। তারপরেও আজকে খোলা আকাশে, খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, কিছুই হয়নি। সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের, সহ্যের পরিচয় দিয়ে যাচ্ছে একের পর এক। সম্প্রতি যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, তখন সেনাবাহিনীর মধ্যে সত্যিকার অর্থে, আমি এর আগের বক্তব্যে বলেছি, সৈনিক থেকে শুরু করে একদম টপ লেভেলের কর্মকর্তা, সেনাপ্রধানের পরের অবস্থান লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। তাদের মধ্যে এই ধারণাটা যে আমরা দেশের জন্য যথেষ্ট করছি, আমরা সরকারকে সহযোগিতা করছি, আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করছি। অনেকে বলবেন সেনাবাহিনী মাঠে আছে তবুও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা তো আসলে সেনাবাহিনীর কাজ নয়। সেনাবাহিনী 10 জনকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু গ্রেপ্তার করে সেনাবাহিনী তো তার বিচারে, তদন্তে কিংবা তাকে আদালতে নিয়ে যাওয়া এই কাজটি তো করবে না। সেনাবাহিনী গ্রেপ্তার করে কাকে হস্তান্তর করে? থানাকে। থানা যদি সেটাকে মিসম্যানেজমেন্ট করে, মামলা করে কাউকে যদি ছেড়ে দেয়, কাউকে যদি আদালতে পাঠায়, সেটি তো থানার ব্যাপার। এই দায়টা কিন্তু সেনাবাহিনীর নয়। তো সেই জায়গা থেকে সেনাবাহিনী এখন পর্যন্ত যথেষ্ট উজ্জ্বল ভূমিকা পালন করে যাচ্ছে, এই সরকারকে এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে, এবং সেনাবাহিনীর কোনো ধরনের কোনো উচ্চাভিলাষ এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। যদিও সংক্ষুব্ধ ছিলেন, এখনো আছেন সৈনিক থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত, কিন্তু তারপরেও একটা সামরিক শাসন আসেনি কিংবা ইউনূস সরকারের পরিবর্তন হয়নি। সেনাবাহিনীর একান্ত যেটি চাওয়া যে এই সরকারটির মাধ্যমেই একটি দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, এবং সেটি এই বছরের মধ্যে, এই ডিসেম্বরের মধ্যে। যতই বর্তমান সরকার এবং বর্তমান সরকারে যারা আছেন তারা যতই চাক যে এটিকে দীর্ঘায়িত করবে, কিন্তু সেনাবাহিনী যদি না চায় তাহলে এটি দীর্ঘায়িত করা কোনোভাবেই সম্ভব নয়। এখন যেটি প্রশ্ন, যে অনেকের মনের মধ্যে জিজ্ঞাসা যে সেনাবাহিনী আসলে এখন কি করছে, ওই যে আমি শুরুতেই যেটি বললাম, সেনাবাহিনী সম্পূর্ণ রুটিন কাজ করছে। সেনাবাহিনী যে ক্ষমতা নেবে না দুইবার প্রমাণ করে দিয়েছে। প্রথম 5 আগস্ট সময়কালে, দ্বিতীয় মধ্য রমজান মাসে সেটি প্রমাণ করে দিয়েছে। নানা রকম গুজব, নানা রকম প্রোপাগান্ডা, সেনা ক্যান্টনমেন্টে অভ্যুত্থান হচ্ছে, সাভার থেকে 9ম পদাতিক ডিভিশন রওনা দিয়েছে ঢাকার দিকে, সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এগুলো আসলে সব ভিত্তিহীন, সব গুজব। বাস্তবতা হলো যে সেনাবাহিনী, অন্ততপক্ষে জেনারেল ওয়াকারুজ্জামান
আমি তার প্রশংসাই করব যে তিনি লোভী নন, তিনি স্বার্থপর নন। বাংলাদেশ আসলে বেঁচে গেছে এই অর্থে যে সেনা শাসন থেকে বেঁচে গেছে। সেনা শাসন কিন্তু কোনো মঙ্গলের বিষয় নয়, কোনো কল্যাণের বিষয় নয়। এই যে পৃথিবীর দেশে অনুন্নত দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে সেনা শাসন আছে, সেনা শাসন মাঝে মাঝে আসে। এই দেশগুলো কি মাথা উঁচু করে দাঁড়িয়েছে? আপনি স্বাভাবিক একদম সাধারণ মানুষ, এটি নিয়ে আপনার কোনো পড়াশোনা নেই, আপনি বলুন যে তারা কি উচ্চ শিখরে উঠেছে? দেশের অবস্থা যখন খুব করুণ পরিস্থিতি হয় তখন দেশের জনগণও প্রত্যাশা করে যে সামরিক বাহিনী ক্ষমতায় আসুক। কিন্তু সামরিক বাহিনী ক্ষমতায় আসবার ঠিক কদিন পরেই মানুষের স্বপ্ন ভঙ্গ হয়। সেনাবাহিনী শুধুমাত্র গাছ রং করে, বাড়ি ঘর রং করে, মানুষকে ধরে লম্বা চুল কেটে দেয়। আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষ দেখেছেন এরশাদ কিংবা জিয়াউর রহমানের আমলের সামরিক শাসন। এর বাইরে কোনো দেশের যে সামগ্রিক উন্নতি হয় সেনাবাহিনী ক্ষমতা নিয়ে, সেটি কিন্তু হয় না। এবং সেনাবাহিনী যখন সিভিল প্রশাসনে আসে, সেনাবাহিনীর কারো কারো মধ্যেও সেই নির্মোহ ব্যাপারটা আর থাকে না, তখন মোহ চলে আসে। মোহ চলে আসা থেকে সেনাবাহিনী আস্তে আস্তে তার ক্ষমতাকে রাজনীতিকীকরণ করে। আপনারা বাংলাদেশে এগুলো দেখেছেন, আমরা পড়েছি, এবং বিশ্বের দেশে দেশে এগুলো ঘটনা ঘটে। তো কাজে বাংলাদেশ আসলে বেঁচে গেছে যে ওয়াকারুজ্জামানের মতো একজন নির্মোহ সেনাপ্রধান এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত আছেন। এখানে যদি ওয়াকারুজ্জামান না থেকে অন্য কেউ থাকতো, ওই ধরনের মানুষ যদি এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান থাকতেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন এতদিন আপনি সেনা শাসনের অধীনে থাকতেন। কাজেই এটি পরিষ্কার যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকাকালে বাংলাদেশে কোনো সেনা শাসন জারি হচ্ছে না। তবে একথাও বলে রাখা ভালো যে দেশ যদি ভয়ানক অরাজকতার মধ্যে চলে যায়, তখন তিনি কি করবেন সেটি সেই সময়ের অবস্থা বুঝে, এবং তার যারা সহযোগী আছেন, অন্যান্য জেনারেল যারা আছেন, তারা কি সিদ্ধান্ত নেবেন সেই পরিস্থিতি বলে দেবে। তবে এখন পর্যন্ত এবং এটি প্রমাণিত যে বাংলাদেশ সেনাবাহিনী লোভী নয়, এখন পর্যন্ত নির্মোহ, এবং নির্মোহের জায়গা থেকে বাংলাদেশে সত্যিকার অর্থে এ যাত্রায় অন্ততপক্ষে সেনা শাসন জারি হবার কোনো সম্ভাবনা নাই। সেই জায়গা থেকে আমরা চাইব যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনে অন্ততপক্ষে সেনাবাহিনী ভূমিকা পালন করবে। এই সরকারকে চাপ দিয়ে হোক, কিংবা এই সরকারের যদি রিপ্লেস হয় সেটি করে হলেও একটি অবাধ নিরপেক্ষ এবং নির্দলীয় নির্বাচন, কোনো দলের পক্ষপাতিত্ব করবে না, এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এবং বাংলাদেশ এই যে আজকের যে একটা শ্বাসরুদ্ধকর অন্ধকার কালো একটা সময়, এই কালো সময় অতিক্রম করে যাবে, আমরা সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। দর্শক, একটা জরুরি খবর হচ্ছে, বাংলাদেশে স্বল্প পরিসরে সংস্কার নয়, বড় ধরনের সংস্কার করবেন প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস নিজেই বলেছেন। অতএব এই যে দুইটা বিতর্ক আপনারা শোনেন না, যে স্বল্প পরিসরে সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আর একটু বেশি সংস্কার হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। জুনের মধ্যে নির্বাচন, এই জিনিসটাই হচ্ছে একটা অবাস্তব কথা। বাংলাদেশে কখনো জুনে নির্বাচন হয় না, ওটা নির্বাচনের কোনো সময় না। গরম বৃষ্টি, ওইটা নির্বাচনের কোনো সময়ই না। নির্বাচন সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি, এটাই হচ্ছে বাংলাদেশের সমস্ত নির্বাচনের ইতিহাস। সবচেয়ে বেশি নির্বাচন হয় ডিসেম্বরে, শীতের দিনে। অতএব ওই যে দ্বিতীয় যে প্যাকেজ, ওটা অবাস্তব, ওটা আমি বিশ্বাসই করি না। আর প্রথম যে প্যাকেজ, স্বল্প পরিসরে সংস্কার আর ডিসেম্বর নির্বাচন, এটা যে আসলে নয়, এটা ডক্টর ইউনূসের মনের কথা নয়, এটা সরকারের আসল পরিকল্পনা নয়। তার প্রমাণ হচ্ছে প্রধান উপদেষ্টা নিজেই এই সুখবর জানিয়ে দিলেন। একটা খবর, সিএমডিকে ডক্টর ইউনূস বড় রকমের সংস্কার করতে চায়, দেশকে নতুনভাবে করতে চায়। দেখেন, এই যে ন্যূনতম সংস্কার, ছোটখাটো সংস্কার, আবার বিএনপি বলছে, গতকালকেও বলেছে, আমি যখন কথা বলছি তার আগের দিন, যে সংস্কার চিন্তা বাদ দিয়ে নির্বাচন দেন।
হাসিনা পালিয়েছে মানে 80% সংস্কার হয়েছে, বিএনপির ধান্দাবাজি কথা এখন থিওরি। কিন্তু না, প্রফেসর ইউনূস নিজেই জানিয়ে দিলেন যে বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে করতে চাই। তাহলে বুঝতে পারছেন সংস্কারের শর্ট প্যাকেজ না পূর্ণাঙ্গ প্যাকেজ? প্রফেসর ইউনূস নিজে বলছেন বড় রকমের সংস্কার করতে চাই, এর মানে বড় ধরনের সংস্কার হচ্ছে। আলেম ওলামারা এখন আল্লাহর কাছে দোয়া করছে সরাসরি ওয়াজ মাহফিলে যে আল্লাহ, ডক্টর ইউনূসের জীবদ্দশার জন্য বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। সেই দোয়া যদি আল্লাহ কবুল করে, আপনি পারবেন আল্লাহর সাথে? আল্লাহ কবুল করলে অবশ্যই সম্ভব, আল্লাহ কবুল করতে পারেন। অতএব ডক্টর ইউনূসেরও হয়তোবা এরকম একটা বিশ্বাস আছে যে আল্লাহ কবুল করতে পারেন, যার কারণে তিনি বড় রকমের সংস্কার করতে চাই। ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কোনো চিন্তা থাকলে বড় রকমের সংস্কার করার কথা বলতেন না। এখন এটা কেন যে মানুষ সংস্কার চায়? শুধু বিএনপি 2-4টা পান্ডা বাদে এদেশের সবাই সংস্কার চায়, কেন বড় ধরনের সংস্কার হবে না? আর জুনের মধ্যে নির্বাচন, এটা অবাস্তব। অতএব 2025 কিংবা 26 সাল নয়, নির্বাচন আমি বলবো নির্বাচন হবে 29 সালের মার্চের আগে অথবা 28 সালের ডিসেম্বরে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে করতে চাই, এখানে অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। সম্প্রতি চীন সফরের সময় বেজিং এর চায়না মিডিয়া গ্রুপ এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। দর্শক, ডক্টর ইউনূসের নিজের প্ল্যান পরিকল্পনা কিছুতেই এরকম নয় যে একটা নামকাওয়াস্ত নির্বাচন করে কোনো একটা গ্রুপের কাছে ভারতের মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া। না, তার পরিকল্পনা দীর্ঘমেয়াদী, বড় ধরনের সংস্কারের। এই জন্য টাকা পয়সা বা অন্য যা যা লাগে সবগুলো তিনি করছেন, চেষ্টা করছেন। এর মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে প্রফেসর ইউনূস এগোচ্ছেন। প্রশ্নকর্তা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চীন সফর করার ফলে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমার খুবই ভালো লাগছে, আমার সঙ্গে দেখা হচ্ছে, পুরনো বন্ধু বান্ধব যারা আছেন তাদের সঙ্গে দেখা হচ্ছে, আমাদের বহু কাজ একসঙ্গে হচ্ছে। যেমন আমার বন্ধু প্রফেসর ডু বহুদিন থেকে এগুলো থেকে মানে গ্রামীণ ব্যাংক থেকে উৎসাহ নিয়েছেন, তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের ওনার পরিচালনায় চলে। তিনি খুবই আগ্রহী হলেন এটা জানতে, বাংলাদেশে এলেন এটা বোঝার জন্য। এরপর সারা চীনের বিভিন্ন জায়গায় তার এই কর্মসূচি প্রচার করছেন। তার মাধ্যমে মাইক্রো ক্রেডিট অ্যাসোসিয়েশন অফ চায়না এরকম একটা বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে এটার অনুকরণ করেছে, যার ফলে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। তারা বার্ষিক সম্মেলন করে, নানা উৎসব করে। এগুলো আমার মনে পড়ে এগুলো ওনাকে দেখে। তবে দর্শক, কি বুঝলেন? প্রফেসর ইউনূসকে ইউরোপ, আমেরিকা, চীনের অনেক বড় বড় উদ্যোক্তারা ফলো করে, তাদের অনেকের পায়োনিয়ার প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস বলেন, আরো বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সঙ্গে দেখা হলো এই উপলক্ষে। এই পরিবর্তনটা তার নজরে পড়েছে। আগে ছিলাম নিজের কাজ নিয়ে, এখন আবার কি সরকারের মধ্যে কি বিপদে পড়লাম তা বুঝতে চাচ্ছেন তারা, কি হবে, কেমন হবে। তবে সর্বাত্মকভাবে যেটা হলো, ভীষণ রকমের একটা সমর্থন পেলাম সবার কাছ থেকে, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে। তাদের সমর্থন একবারের সীমাহীন সমর্থন। কাজেই এটা আমাদের একটা আনন্দ দেয়া। এরকম পরিস্থিতিতে চীনের সমর্থন পাওয়া, সহযোগিতা পাওয়া খুবই দরকারি, কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে করতে চাই। দেখেন, চীন এমন একটা রাষ্ট্র, তারা কোনো একটা দেশের চিত্র বদলাতে ডক্টর ইউনূস টাইপের সরকারকে টেকসই করবে, রাখবে, তাদের সাথে ডিল করবে, এটা চীনের একটা বৈশিষ্ট্য। অতএব চারদিক থেকে ডক্টর ইউনূসের সম্ভাবনা যে তার মাধ্যমেই বাংলাদেশে দীর্ঘমেয়াদী সংস্কার হবে সবাই রেখে দেবে। হুজুররা দোয়া করছে, মানুষ চাইছে, বিদেশিরা চাইছে, বাস্তবতার মিলে যাচ্ছে, 2-2-4 মিলে যাচ্ছে। আর ওই যে বললাম যে নির্বাচন ডিসেম্বরে তো হবেই না, আর আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের কোনো পরিবেশ নেই। বৃষ্টিতে বাংলাদেশে নির্বাচন হয় না, তখন পানি ওঠে, বন্যা হয়, সাইক্লোন হয়, এর মধ্যে আপনি নির্বাচন করবেন? প্রধান উপদেষ্টা বলেন, নতুন চিন্তা ভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে। সাক্ষাৎকারের আগে প্রশ্ন করা হয়, আমি আপনার 3-0 তত্ত্ব কিছুটা পড়েছি, আমি আপনার কাছে জানতে চাই এই প্রস্তাবে তিনি 3-0 এবং শি জিনপিংয়ের প্রস্তাবিত আধুনিকীকরণ তত্ত্বের মধ্যে কোনো মিল আছে কিনা। যেভাবে অধ্যাপক ইউনূস বলেন, অনেক সমস্যা আছে এগুলো। আচ্ছা, প্রফেসর ইউনূস মানে বাংলাদেশের, নতুন বাংলাদেশের জাতির জনক হতে পারবেন। আধুনিক সিঙ্গাপুরের জনক, আধুনিক মালয়েশিয়ার জনক, আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক, এরকম আমরা করি না, মুখস্থ করি বিসিএস এর জন্য বা নানান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। এভাবে
আগামী 10 বছর পর বাংলাদেশের আধুনিক বাংলাদেশের জনক প্রফেসর ইউনূস, এটা মানুষ পড়বে, দেখবেন। ডক্টর ইউনূস বলেন অনেক সামঞ্জস্য আছে, বিষয়গুলো তো একই, তবে ভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, যে একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। এই পুরনো পৃথিবী যতই আমরা টেনে হিসড়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, আমাদের পরিশ্রম এতে সার্থক হচ্ছে না। কাজেই মেরামতি কাজ না গিয়ে সুন্দর সুন্দর করে আবার কাঠামো গড়ে তুলতে হবে। এক্ষেত্রে চিন্তার কাঠামো গড়ে তোলাই 3-0 মূল কথা। পরিষ্কারভাবে বলতে চাই, এই সময় প্রশ্ন করতে এই তত্ত্ব বাস্তবায়িত হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হবে। দেখেন, ডক্টর ইউনূসকে যে প্রশ্ন করছেন, শুধু বাংলাদেশ কেন্দ্রিক নয়, পৃথিবী কেন্দ্রিক চিন্তা করছেন। একটা গ্লোবাল পার্সপেক্টিভে ডক্টর ইউনূসকে মূল্যায়ন করা হচ্ছে এবং তিনিও ওইভাবেই কথা বলছেন। এবং এই সভ্যতাকে বলছেন একটা আত্মহননকারী সভ্যতা, কাজে আত্মহনন থেকে রক্ষা করতে একটি সুন্দর সভ্যতার দিকে নিয়ে যেতে হলে বিশ্বকে প্রথমে এই অবস্থা থেকে সরিয়ে আনতে হবে। প্রশ্নকর্তা বলেন, এবছর চীন সফরে এসে যে ভাষণ দিয়েছেন তাতে চীনা দর্শক এবং অন্যান্য দেশের অতিথিদের কাছে কেমন সাড়া পেয়েছেন? জবাবে অধ্যাপক ইউনূস বলেন, খুবই ভালো। আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনে দাগ কেটেছে বলে মনে হয়, কারণ উচ্চতার স্থানে আসীন এমন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী অনেক প্রশংসা করেছেন। বিশেষ করে 3-0 কথাটা বললাম। আমি মনে করেছিলাম এগুলো বোধহয় উনি বুঝতে পারবেন না, কিন্তু উনি এসে বললেন ওনার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে তরুণদের মনের মধ্যে যে এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। তো এই হচ্ছে দর্শক ডক্টর ইউনূসের সফলতা। তা স্পষ্ট, ডক্টর ইউনূস নিজেই বলছেন আসল কথা, মনের কথা, যে স্বল্প পরিসরের সংস্কার নয়, বড় ধরনের সংস্কার বাংলাদেশে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রেস অর্থাৎ প্রকাশনা, সাংবাদিকতা, মিডিয়া, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য বা এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য, এই বিষয়গুলোর সঙ্গে একটা স্মুথ একটা রিলেশন করার জন্য একজন প্রেস সচিব নিয়োগ দিয়েছেন, যার পদমর্যাদা হলো বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায়। তার নাম শফিকুল আলম। একটি বিদেশি সংস্থা এএফপি অথবা এপি, এখানে সম্ভবত তিনি ব্যুরো চিফ হিসেবে চাকরি করতেন। তার জন্মসাল 1969, তিনি সেটি বলেছেন। 69 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তো এই শফিক সাহেব ওনার এই জায়গাতে কিভাবে নিয়োগ পেলেন, ডক্টর ইউনূসের সাথে তার কী সম্পর্ক, তিনি কি জামাত করতেন, বিএনপি করতেন, আওয়ামী লীগ করতেন, আমরা কিছুই জানি না। এই ভদ্রলোকের বাড়ি কোথায় তাও আমরা জানি না। তবে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা রকম ট্রল হয়। এগুলো তো এআইয়ের মাধ্যমে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, বলতে পারে না, কিন্তু বাস্তবতা হলো তাকে নিয়ে ট্রল হচ্ছে। অনেক ট্রলে দেখা যায় যে তার গায়ে মুজিব কোট পরা আছে। কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে তিনি একসময় মাশরাফি বিন মুর্তজার সঙ্গে চলতেন। কেউ বলার চেষ্টা করছেন তিনি শেখ হাসিনার দালাল ছিলেন এক সময়টিতে। এরকম নানা রকম। এখন এগুলো বিশ্বাস আপনি করেন বা না করেন, তাকে নিয়ে এই ধরনের বিতর্ক হচ্ছে। 2 নম্বর হলো যে তার কিছু বক্তব্য, এটাও আমি বলতে পারবো না। এর কারণ হলো সামাজিক মাধ্যমে যা কিছু প্রচার হয়, কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা এটা বোঝা যায় না। মানুষ যেই রকম এক্সপেক্ট করে একজন মানুষ সম্পর্কে, ঠিক সামাজিক মাধ্যম থেকে ওই তথ্যগুলো সে সংগ্রহ করে নেয়। ফলে শফিক সাহেব সম্পর্কে আজ পর্যন্ত একটা ভালো জিনিস সামাজিক মাধ্যমে আসেনি, মন্দ জিনিসগুলো চলে আসছে। এবং বাংলাদেশে বিভিন্ন সময় যারা প্রেস সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, জিয়াউর রহমানের আমলে, এরশাদের জামানাতে, বেগম খালেদা জিয়ার জামানাতে এবং শেখ হাসিনার জামানাতে, এবং সর্বশেষ নাঈমুল ইসলাম খান শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন, তাদের সম্পর্কে আপনার অ্যালার্জি থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু তাদের যোগ্যতা নিয়ে, তাদের অভিজ্ঞতা নিয়ে এবং যে কোনো পরিবেশ পরিস্থিতি হ্যান্ডেল করার মতো তাদের সবার যে শক্তিমত্তা ছিল, সেই তুলনায় এই বেচারা শফিকুল আলম এখনও পর্যন্ত অবোধ শিশু। নাঈমুল ইসলাম খানকে যদি আপনি শেখ হাসিনার প্রেস সচিব হিসাবে তাকে যদি মনে করেন যে 40 বছরের একজন প্রাজ্ঞ মানুষ, সেক্ষেত্রে কনসিডারিং টু
নাইমুল ইসলাম খান, আমাদের এই শফিকুল আলম বর্তমান যিনি আছেন, তিনি এখনো পর্যন্ত অবোধ শিশু, তার দুধ দাঁত এখন পর্যন্ত উঠেনি, তিনি এখনো শব্দ চয়ন শিখেননি, ওয়া ওয়া করেন শুধু, ওয়া ওয়া, বাচ্চারা যেভাবে ওয়া ওয়া করে না, আর শুধু সব কিছুতেই হাসে, মুখে দাঁত ওঠেনি, দুধ দাঁত ওঠেনি, এরকম ফোকলা দাঁতে হাসে, ওইরকম তার কথাবার্তা যদি নাইমুল ইসলাম খানের সঙ্গে তুলনা করেন অ্যাটলিস্ট। আর যদি অন্যান্য, যেমন একসময় জাওদুর রহমান সাহেব ছিলেন, শেখ হাসিনার প্রেস সচিব, তো এরকম ওনাদের সঙ্গে, ইভেন বিএনপির মারুফ কামাল খান সাহেবের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তাদের যে টোটাল কমিউনিটির উপরে তাদের যে একটা আধিপত্য ছিল, কিংবা বিএনপি মাইন্ডেড যে সকল সাংবাদিক ইতিপূর্বে ছিলেন, যেমন গিয়াস কামাল চৌধুরী সাহেব ছিলেন, পুরো কমিউনিটির উপর তাদের যে একটা আধিপত্য ছিল, কিংবা ইকবাল সোহান চৌধুরীর কথা চিন্তা করেন শেখ হাসিনার জমানাতে, ঠিক ওই রকম সেই তুলনায় আমি যদি এই অবোধ শিশু বলি তাকে, এটাও খুব ছোট করে বলা হয়। এখন এই মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তার ক্ষমতার সমপর্যায়ের ক্ষমতা কারোর নেই, তিনি সব জায়গাতে আছেন, তিনি পরমাণু চুল্লিতে আছেন, তিনি আকাশের গ্রহ নক্ষত্র যেখানে নির্ণয় করা হয়, মহাকাশ গবেষণা কেন্দ্র, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই মহাশূন্য বা মহাকাশ গবেষণা কোনো কেন্দ্রের কোনো প্রকল্পে যদি যান, সেটার ব্যাপারেও মুখ্য আলোচক জনাব শফিকুল আলম। তিনি নরেন্দ্র মোদীর সাথে কি আলোচনা করবেন, কিংবা মিস্টার শির সঙ্গে অর্থাৎ চীনা প্রেসিডেন্টের সঙ্গে কি আলোচনা করবেন, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বপ্ন কি, তার উদ্দেশ্য কি, তিনি কি চান, এই জিনিসগুলো বোধহয় রিড করার মতো ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মধ্যে সবচেয়ে এই বেশি ক্ষমতাটা এখন শফিকুল আলম সাহেবের রয়েছে। ভালো কথা, তার যদি সেই যোগ্যতা থাকে, অসুবিধাটা কি? আপনি ধরুন এখন বিডা যে সভাপতি, প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন যে ভদ্রলোক, ওনার বাবা আমাদের একটু সিনিয়র বন্ধু, তার মা সঙ্গীতা, তিনিও আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন। তারপরে সঙ্গীতা ভাবি যিনি, তিনি আবার এই ডক্টর বি চৌধুরীর শালিকা, মানে মাহি বি চৌধুরীর শালিকা। তো সেই অর্থে এই যে ভদ্রলোক আসছেন একেবারে ইয়াং, এই বিনিয়োগ সংক্রান্ত বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে যিনি কাজ করছেন, তো তাকে নিয়ে তো আমরা কি আলোচনা করছি না, কোনো নেতিবাচক কথাবার্তা বলছি না। এত ইয়াং একজন মানুষ, চমৎকারভাবে তিনি কাজ করে যাচ্ছেন, এবং আমার বিশ্বাস যে পরবর্তীতে যে সরকারই আসুক না কেন ওনাকে কাজে লাগাবেন। কিংবা আরেকজন ভদ্রলোক আছেন খলিলুর রহমান, আরেকজন ভদ্রলোক আছেন সেই সাবেক আইজি সাহেব ছিলেন যে ABY সিদ্দিকী সাহেব, সেই সিদ্দিক সাহেবের ছেলে, তিনিও চমৎকারভাবে কাজ করছেন। তাদেরকে নিয়ে তো কেউ আলোচনা করছেন না। কেন শফিক সাহেবকে নিয়ে এত আলোচনা হচ্ছে, রেজওয়ানাকে নিয়ে আলোচনা হচ্ছে, আসিফ নজরুল সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে? এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামাল দিতে হবে এবং বুঝতে হবে। এবং এখন বিশেষ করে শফিকুল আলম সাহেবের কথা নিয়ে, বার্তা নিয়ে, সরকারের মধ্যে, সরকারের বাইরে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর বাইরে, সাংবাদিক মহলে, সব জায়গাতে এতটা বিতর্ক হচ্ছে, এতটা বাজে এবং অশ্লীল এবং অশ্রাব্য কথাবার্তা হচ্ছে, ফলে তার সঙ্গে এক টেবিলে বসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলা, কিংবা উনি যেভাবে ইমেজ হারিয়ে ফেলেছেন, সেই ইমেজ হারানো ব্যক্তি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনোভাবে রিপ্রেজেন্ট করেন, এটাই ওনার জন্য, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা অত্যন্ত নেতিবাচক একটা বিষয়। এটা তিনি কেন করছেন, কিভাবে করছেন, বা এটা আমি বুঝতে পারছি না, আমি কোনো অবস্থাতে বুঝতে পারছি না। এবং একজন লোক, এই প্রথম একজন লোক যেখানে প্রেস সচিব হিসেবে আছেন, কোনো প্রেস তার পক্ষে কথা বলছে না, প্রায় সব প্রেসই তার বিরুদ্ধে।
এবং প্রেসের একেবারে জুনিয়র সাংবাদিক থেকে শুরু করে একেবারে সিনিয়র যারা সাংবাদিক রয়েছেন, সুযোগ পেলে সবাই তাকে নিয়ে সমালোচনা করছেন। এক ভয়াবহ খেলা। এবং এইরকম ইমেজ সংকটে পড়া কোনো প্রেস সচিব এই বাংলায় আসেনি। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডুবানোর জন্য, তার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এবং তার ভাগ্যের যে বৃহস্পতি এটাকে রাতারাতি উল্টে শনিতে রূপান্তরিত করার জন্য আওয়ামী লীগের দরকার হবে না, বিএনপির দরকার হবে না, কোনো দরকার হবে না, এইরকম 2-4 জন শফিক সাহেব থাকলেই কেল্লা ফতে, একেবারে সর্বনাশ ঘটে যাবে। যারা নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে যে ডক্টর ইউনূস সাহেবের যে বৈঠকটা হলো, এই বৈঠকের নেপথ্যে তো শফিক সাহেব কোনো কাজ করেননি। নিঃসন্দেহে ওনার একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ফরেন রিলেশনস ডিপার্টমেন্ট ছিল, ব্যক্তি ছিল, লিঙ্ক ছিল। সেটা বাংলাদেশ সরকারের হতে পারে, কিংবা কোনো আমেরিকান লবি হতে পারে, ভারতীয় লবি হতে পারে, এমনকি থাইল্যান্ডের বিমস্টেকে যারা উপস্থিত ছিলেন সেই সেক্রেটারিয়েটের কোনো লবি হতে পারে, যার মাধ্যমে অপ্রত্যাশিতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়। এই বৈঠকটিকে কাজে লাগানোর জন্য ইউনূস সাহেবের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কিন্তু এটাকে ফলপ্রসূ করা, এটাকে সামনে এগিয়ে নেওয়া এবং এই মুহূর্তে যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের দরকার সেটা হলো ভারতের বন্ধুত্ব। ভারতের বন্ধুত্ব এবং ভারতের সহযোগিতা ছাড়া এই সরকার অন দ্য লং রানে কোনো অবস্থাতেই চলতে পারবে না, ইলেকশনও করতে পারবে না, কিছুই করতে পারবে না। কাজেই এইরকম একটা সম্ভাবনা যখন তিনি পেলেন, সেই সম্ভাবনাটাকে রীতিমতো উল্টে দিলেন কে? এই শফিকুল আলম। কি দিয়ে? তিনি সেই বিবৃতি দিলেন, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর কী আলোচনা হয়েছে এবং যা কিছু বললেন আমরা বিশ্বাস করলাম, বাংলাদেশ আমরা যা বিশ্বাস করলাম। কিন্তু ভারতীয় পত্রপত্রিকা যখন তার বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করা শুরু করলো এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র সচিব যে বিবৃতি দিলেন, সেটি এই শফিকুল আলম সাহেবের যে কথাবার্তা তার পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলের উল্টো কথা। এরপর যেটি হলো, নরেন্দ্র মোদী স্বয়ং নিজে টুইট করে যে কথাগুলো বললেন, যেটি বাংলাদেশের জন্য খুবই অবমাননাকর, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই বিব্রতকর এবং ভারতের সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়ার যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটা নস্যাৎ এবং ধূলিসাৎ হয়ে গেল এই লোকটির কারণে। সারা বাংলাদেশ তাকে নিয়ে সমালোচনা করছে। আমি বুঝতে পারছি না বা বুঝতে পারি না সালমান এফ রহমানকে কেন শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত মাথায় করে রেখেছিলেন। আমার মাথায় এখনও ঢুকেনি। কেন শেখ হাসিনাকে একজন এস আলম পুষতে হবে, আমি এখনও বুঝতে পারি না। কেন শেখ হাসিনাকে সেই যে বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দাড়িওয়ালা নজরুল ইসলাম মজুমদার ছিল, এরকম একটা লোককে কিছুদিন পর পর গণভবনে ঢুকিয়ে একটা অনুষ্ঠান করে তার কাছ থেকে শেখ হাসিনাকে টাকা নিতে হবে, আমি এখনও বুঝছি না। এই যে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকার যে প্রকল্পগুলো, শেখ হাসিনার যদি টাকা দরকার হয় তাহলে তো অনায়াসে তিনি সরাসরি টাকা নিতে পারেন এজেন্টদের কাছ থেকে, কন্ট্রাক্টরদের কাছ থেকে, সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে। কেন সালমানকে এখানে ভায়া মিডিয়া বানাতে হবে, এটা আমার মাথায় ঢুকে না। কিন্তু আমার মাথায় এটা ঢুকছে যে তার কেন দরকার সেটা ঢুকেনি, কিন্তু এটা ঢুকেছে যে শেখ হাসিনার যদি আগামীতে পতন হয়, এদের কারণেই পতন হবে। আবার এখন আমি কিছুতেই বুঝতে পারছি না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শফিক সাহেব এলেন কোত্থেকে, কে তাকে আনলো, কে তাকে দিল, উনি শফিক সাহেবের কোন যোগ্যতা বলে, কোন প্রেমে, কোন যাকে বলা হয় জাদুর স্পর্শে তিনি আন্দোলিত হলেন, আড়লিত হলেন, বিমুগ্ধ হলেন, বিমূর্ত হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু
আমি এবং সারা বাংলাদেশের সমস্ত মানুষ বুঝতে পারছেন যে সরকারের 4 থেকে 5 জন লোকের অতিকথন এবং সীমা অতিক্রম করা কিছু কর্মকাণ্ড, কিছু বাড়াবাড়ি এবং কিছু কাজ করা এবং কিছু কাজ না করা, এগুলোর কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা ধীরে ধীরে এতটা বড় হয়ে যাচ্ছে, এতটা প্রকট হয়ে যাচ্ছে, যেটির ভার বহন করার ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। তো কাজেই তিনি যে নৌকায় পা দিয়েছেন সেই নৌকার মাঝি যদি হন এই শফিকুল আলম, তাহলে বলেন তো সেই নৌকার গন্তব্য কোথায়? সেটি কি করে পদ্মা নদী পাড়ি দিবে? সেটি চাঁদপুরের যে মোহনা, সেই মোহনায় গিয়ে যেখানে ঘূর্ণি পাক সৃষ্টি হয়, এইরকম একজন মাঝি যদি থাকে, তাহলে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কী বলবেন? যখন নৌকা ডুববে তখন তিনি বলবেন যে স্যার, চিন্তার কোনো কারণ নেই। হযরত খিজির আলাইহিস সালাম পানির নিচে শুয়ে আছেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শোনেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।